নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমি জুলাইয়ের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 29, 30, 31শে জুলাই ডিসকাস করতে চলে এসেছি এবং অবশ্যই আজকে এটা সন্ধেবেলা মানে তোমাদের কাছে রেকর্ডেডটা প্রিমিয়ার হচ্ছে এইটা। আজকেই তোমরা এই ক্লাসটার পরে পুরো পিডিএফ যেটা ওয়ান লাইনার অ্যান্ড উইথ স্ট্যাটিক জিকে জুলাইয়ের পেয়ে যাবে। আগামীকাল সকাল থেকে মানে সকাল 9টা থেকে অ্যাজ ইউজুয়াল ডেইলি যেমন ভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস পাই সেভাবেই পাবে আগস্টের। সো বি রেডি। আর একটু কমেন্ট করে জানিও যে 7টায় অ্যানালিসিসটা তোমাদের কেমন লেগেছে। এটা জাস্ট স্টার্টিং। আমরা এরকম ভাবে WBCS মেনের 2023-এর প্রত্যেকটা পেপারকে সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইজ করব। প্রত্যেক টিচার আলাদা আলাদা অ্যানালাইজ করবে এবং চেষ্টা করব তোমাদেরকে একটা ভালো আনসার শিট রেডি করে দেওয়ার। চলো নেক্সট ফার্স্ট কোয়েশ্চেন। হু হ্যাজ ওন দি টি20 ওমেন্স এশিয়া কাপ 2024 টাইটেল? শ্রীলঙ্কা। আমরা জানি এটা একটা ব্যাড আমাদের জন্য, খারাপ, কারণ ইন্ডিয়ার টিম ভীষণ ভালো খেলছিল কিন্তু যাই হোক একটা দিনে পারফরমেন্সটা সবকিছু ম্যাটার করে না, বা যদিও রেজাল্টের ক্ষেত্রে ম্যাটার করে, বাট ওকে ঠিক আছে। ইন 2024 শ্রীলঙ্কা মানে তাদের প্রথম এশিয়া কাপ টাইটেল জিতলো ভারতকে হারিয়ে। ভারত যারা কিনা মোস্ট টাইটেল উইনার অফ এশিয়া কাপ, ওমেন্স এশিয়া কাপ। ওমেন্স এশিয়া কাপ যেটা 2024-এ হলো সেটা 9th এডিশন। 19শে জুলাই থেকে 28শে জুলাই অনুষ্ঠিত হয়েছিল। শ্রীলঙ্কাতে 8টা কান্ট্রি পার্টিসিপেট করেছিল। টি20 ওমেন্স এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে কিন্তু এটা অর্গানাইজ করা হয়। প্রথম এডিশন 2004-এ হয়েছিল। টিম ইন্ডিয়া সবথেকে সাকসেসফুল টিম এশিয়া মহিলাদের এশিয়া কাপের ক্ষেত্রে। টোটাল 15টা এডিশনের মধ্যে এখনো অবধি 7টা এডিশনের টাইটেল কিন্তু মানে 7বার চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। সবথেকে বেশি রান আছে ইন্ডিয়ারই মিথালি রাজের ঝুলিতে এবং সবথেকে বেশি উইকেটও আছে ইন্ডিয়ার নিতু ডেভিডের ঝুলিতে। নেক্সট, হু হ্যাজ বিকাম দি নিউ গভর্নর অফ রাজস্থান? রাজস্থানের নতুন গভর্নর হিসেবে যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তিনি হচ্ছেন হরিভাও কিষণ রাও বাগদে। রাজস্থান যার ক্যাপিটাল আমরা জয়পুর জানি। গভর্নর বর্তমানে আছেন কলরাজ মিশ্রা, যার জায়গায় ইনি অ্যাপয়েন্টেড হলেন সিএম অশোক গেহলোট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে। সরি 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 টা চেঞ্জ করা হয়নি, আমার পুরনো ডেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। চেঞ্জ করেছিলাম, একদম সরি। এটা হবে হরিভাও প্রথমেই ভুল করলাম। ভজন লাল শর্মা ইনি বর্তমানে সিএম আছেন রাজস্থানের। ইনি হচ্ছেন বিজেপি পার্টির তরফ থেকে। ঠিক আছে, এই ডেটাটা আমি পুরোটাই কপি পেস্ট হয়ে গেছে, চেঞ্জ করলাম তো কিন্তু সেভ হলো না, হয়তো পুরোনো ডকুমেন্টসটা নিয়ে চলে এসেছি। এরিয়া ওয়াইজ র্যাঙ্কিং হচ্ছে 1। ঠিক আছে, তাহলে নতুন গভর্নর হচ্ছেন কলরাজ মিশ্রার জায়গায় নতুন গভর্নর হচ্ছেন হরিভাও কিষণ রাও বাগদে এবং চিফ মিনিস্টার হচ্ছেন রাজস্থানের ভজন লাল শর্মা, বিজেপি পার্টির তরফ থেকে উনি চিফ মিনিস্টার। When was World Hepatitis Day 2024 অবজার্ভ? ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে প্রত্যেক বছর আমরা 28শে জুলাই অবজার্ভ করে থাকি। 28th of জুলাই প্রত্যেক বছর 28শে জুলাই অবজার্ভ হয় এবং এই দিনটাতে হচ্ছে বার্থডে অফ নোবেল প্রাইজ উইনার ডক্টর বারুদ স্যামুয়েল ব্লামবার্গ। ডক্টর বারুদ স্যামুয়েল ব্লামবার্গ যিনি কিনা 1967 সালে হেপাটাইটিস বি এর মানে হেপাটাইটিস বি ভাইরাসটাকে ডিসকভার করেছিলেন। তার জন্মদিনটা মানে 28শে জুলাইটাকে আমরা কিন্তু হেপাটাইটিস ডে, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসেবে অবজার্ভ করি। 2024 সালে দিনটার থিম হচ্ছে ইটস টাইম ফর অ্যাকশন। আর হেপাটাইটিস হচ্ছে আমাদের যে লিভার আছে, লিভার যখন ফুলে লাল মতো হয়ে যায়, ইনফ্লেম করে, ইনফ্ল্যামেশন হয় লিভারের, সেটাই একটা কন্ডিশন হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিসের অনেকগুলো ভাগ আছে, হেপাটাইটিস এ বি সি ডি। তো তার মধ্যে মেনলি যেটা সবচেয়ে খতরনাক হিসেবে ধরা হয় সেটা হেপাটাইটিস বি ধরা হয় এখনো অবধি। Who has been awarded the best women's footballer of the year 2024 award by AIFF? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে 2024-এর
বেস্ট ওমেন ফুটবলার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? তিনি হচ্ছেন ইন্দুমতি কাথিরেসান। ইন্দুমতি কাথিরেসান উপরের যিনি আছেন, ইনি বেসিক্যালি ইন্ডিয়ান যে ন্যাশনাল ওমেন্স টিম তার মিডফিল্ডার, এবং উনি ওডিশা এফসি টিমের হয়ে কিন্তু মেনলি খেলেন। ওডিশা এফসি টিমে উনি কিন্তু মিডফিল্ডার হিসেবেই খেলেন। ওনাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার 2023-24 এর অ্যাওয়ার্ড দেওয়া হলো। All India Football Federation announced the award at an event after 7-year gap, 7 বছর পরে এটাকে মানে অ্যানাউন্স করলো। মেল পুরুষ বেস্ট মেল প্লেয়ার যিনি হয়েছেন তিনি হচ্ছেন লালিয়ানজুয়ালা সাংতে। ইনি একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করছি, ইন্দুমতি কাথিরেসান ওডিশা এফসির জন্য খেলেন, ইনি মানে মেল বেস্ট মেল প্লেয়ার যিনি, তিনি কোন টিমের জন্য খেলেন, মানে কোন স্টেটের জন্য খেলেন সেটা বলতে হবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গভর্নিং বডি অফ অ্যাসোসিয়েশন অফ ফুটবল ইন ইন্ডিয়া, 1937 এর গঠন, হেডকোয়ার্টার দিল্লি দ্বারকাতে, প্রেসিডেন্ট বর্তমানে আছেন কল্যাণ চবে, এবং মোটো হচ্ছে ইন্ডিয়ান ফুটবল ফরওয়ার্ড টুগেদার। Who has announced the Climate Finance Action Fund CEFF? আজারবেইজান। আজারবেইজান যেটা আমরা জানি যে আজারবেইজানের বাকু হচ্ছে COP29 বা কনফারেন্স অফ পার্টিস টু দ্য ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের যে 29তম এডিশন হতে চলেছে, তার হোস্ট কান্ট্রি হচ্ছে আজারবেইজান। তাদের তরফ থেকে একটা নতুন ফান্ড তৈরি করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ক্লাইমেট ফিন্যান্স অ্যাকশন ফান্ড। এই ফান্ডটা মেনলি তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন যে ডেভেলপিং কান্ট্রিগুলো বা আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলো, যারা বেসিক্যালি তাদের দেশে ক্লাইমেটকে ঠিক করার জন্য সেইভাবে ফিন্যান্সের অভাবে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করতে পারে না, সেই সমস্ত পিছিয়ে পড়া, ফিনান্সিয়ালি পিছিয়ে পড়া দেশগুলোকে সাপোর্ট করার জন্য এই ফান্ডটা রেজ করা হয়েছে। বিভিন্ন ভাবে ফান্ডটাকে তোলা হবে এবং বিভিন্ন ভাবে কিন্তু ফান্ডটাকে বিভিন্ন দেশকে দেওয়া হবে। আজারবেইজান এটা ইস্টার্ন ইউরোপ এবং ওয়েস্টার্ন এশিয়ার বাউন্ডারিতে আজারবেইজান অবস্থিত। ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি বাকু। বাকুতেই কিন্তু মেনলি আমাদের COP29 হতে চলেছে। গভর্নমেন্ট ইউনিটারি সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক। একটা প্রশ্ন এসেছিল না, COP28 কোথায় হয়েছে এবছর? WBCS মেনে, সবাই জানি UAE তে, তাই তো? এটা এসেছিল তো, COP28 কোথায় অনুষ্ঠিত হয়েছে? চলো, তো 29 এই COP গুলো খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, লেজিসলেচার হচ্ছে আজারবেইজানের ন্যাশনাল অ্যাসেম্বলি, প্রেসিডেন্ট হচ্ছে ইলহাম আলিয়েভ, প্রাইম মিনিস্টার আলী আসাদভ এবং কারেন্সি হচ্ছে মানাত। আজারবেইজান হচ্ছে দেখো এশিয়া আর ইউরোপের আর আফ্রিকার ঠিক মাঝামাঝি অবস্থিত, এইটা হচ্ছে আজারবেইজান। Who has been appointed to the post of foreign secretary against the union list? এটা একটা controversial appointment. It is a controversial appointment. আমি জাস্ট কোয়েশ্চেনটাই বলছি। কেরালা গভর্নমেন্ট রিসেন্টলি একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাপয়েন্টমেন্ট করেছেন। 15ই জুলাই কেরালা গভর্নমেন্টের তরফ থেকে একটা অর্ডার ইস্যু করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ওনাদের বর্তমানে লেবার স্কিল ডিপার্টমেন্টে যিনি সেক্রেটারি আছেন কে ভাসুকি, ওনাকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে অফ দি ম্যাটার্স কানেক্টেড উইথ এক্সটার্নাল কোঅপারেশন। এটা একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাপয়েন্টমেন্ট এবং সেখানে বলা হয়েছে যে ইনি কেরালার যে সমস্ত এক্সটার্নাল ম্যাটার্স গুলো আছে সেগুলো দেখবেন। বিভিন্ন এটার পজিটিভ নেগেটিভ আলোচনা হয়েছে। বেসিক্যালি এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই বিষয়টা হচ্ছে, যদি আমরা ফেডারেল স্ট্রাকচারে দেখি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইজ আ ম্যাটার অফ ইউনিয়ন, কেন্দ্রের বিষয়। কোন রাজ্যের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ম্যাটারে কোন রকম বক্তব্য বা কোন ডিসিশন বা কোন পজিশনে থাকার স্কোপ কিন্তু অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন নেই। ভারতীয় সংবিধান অনুসারে যদি কোনো দেশ রাজ্যের, ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেট এবং প্রত্যেকটা স্টেটের মধ্যে এগ্রিমেন্টের মাধ্যমে ভারত গঠিত হয়নি, প্রত্যেকটা রাজ্য ভারতের ইউনিয়নের আন্ডারে আছে। ইউএস এর মতো প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটের এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু ভারত গঠিত হয়নি। ইউএস এর মতো প্রত্যেকটা রাজ্যের কিন্তু আলাদা আলাদা তাদের নিয়ম না। এখানে হচ্ছে এটা ইজ আ
ইউনিয়ন অফ স্টেট কনসেপ্টে ভারতের সংবিধান আছে, এবং সেই জায়গায় এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিষয়টা হচ্ছে সম্পূর্ণভাবে এক্সক্লুসিভ টু ইউনিয়ন অফ ইন্ডিয়া বা ভারতের কেন্দ্রীয় সরকারে। কোন রাজ্যের যদি এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর বিষয়ে কোনো ইস্যু থাকে তাহলে তাকে ইউনিয়ন যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছে তার সাথে যোগাযোগ করতে হবে, এবং তারা তারপরে সেটাকে করবে বা ডিল করবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু যাই হোক, এটা একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাপয়েন্টমেন্ট কেরালার তরফ থেকে। কেরালার তরফে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে যেহেতু প্রচুর প্রচুর কেরালার মানুষ বিদেশে থাকে, মানে প্রচুর কেরালা থেকে নার্সেসরা ইউএই, আরব গালফ কান্ট্রিগুলোতে আছে, প্রচুর মানুষ কেরালার বাইরে আছে, তাদের যে ইস্যুগুলো সেগুলোকে অ্যাড্রেস করার জন্য কিন্তু এই ডিসিশনটা কেরালার তরফ থেকে নেওয়া হয়েছে। যদিও ইট ইজ ভীষণ যেহেতু কন্ট্রোভার্সিয়াল ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এটা তোমরা ভালো করে মনে রেখো। National Jal Jeevan Mission has announced to provide tap water connections to how many rural households by 2024 জুলাই। 2024 জুলাই অবধি ন্যাশনাল জল জীবন মিশন, যেটা 2019 সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মেনলি লঞ্চ করা হয়েছিল, এখনো অবধি জুলাই 2024 অবধি 15 কোটি হাউস হোল্ডে তারা কিন্তু ট্যাপ ওয়াটার কানেকশন দিয়ে দিয়েছে। 2019-এ জল জীবন মিশন লঞ্চ করা হয়েছিল এবং এর উদ্দেশ্যই ছিল যে 2024-এর মধ্যে প্রত্যেকটা গ্রামের বাড়িতে ট্যাপ ওয়াটার কানেকশন প্রোভাইড করা। এখনো অবধি যদি দেখি 8টা রাজ্য এবং 3টে ইউনিয়ন টেরিটরি 100% কভারেজ অ্যাটেন্ড করেছে। তার মধ্যে সর্বপ্রথম যে রাজ্যটি একদম 100% ট্যাপ ওয়াটার কানেকশন প্রোভাইড করেছিল গোয়া, তারপরে তেলেঙ্গানা, হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশ, পুডুচেরি, অরুণাচল প্রদেশ অবধি কিন্তু এই 8টা রাজ্য কিন্তু 100% কভারেজ করেছে। তারপরে 3টে ইউনিয়ন টেরিটরি কারা? পুডুচেরি, দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ এবং আন্দামান অ্যান্ড নিকোবর, এই 3টে ইউনিয়ন টেরিটরিও কিন্তু 100% কভারেজ করেছে। এখনো অবধি টোটাল 15 crore রুরাল হাউসহোল্ডে কিন্তু ট্যাপ ওয়াটার দেওয়া পসিবল হয়েছে। When was the foundation day of CRPF celebrated? CRPF এর ফাউন্ডেশন ডে 27শে জুলাই অবজার্ভ করা হয়ে থাকে। সাধারণত এই যে সিআরপিএফ, এনডিআরএফ এগুলোর ফাউন্ডেশন ডেটা মনে রাখো, অনেক সময় স্ট্যাটিক জিকেতে প্রশ্নটা দেওয়া হয়, ঠিক আছে? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, সিএপিএফ বা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের একটা ইম্পর্টেন্ট বা সবথেকে ইম্পর্টেন্ট যে অর্গান, যেখানে সবথেকে বেশি ম্যান পাওয়ার আছে, সেটা হচ্ছে সিআরপিএফ। প্রাইমারি রোল কি? assigning the state duties, police operation to maintain law and order and counter insurgency. সিআরপিএফ রেগুলার, সিআরপিএফ অক্সিলারি ফোর্স নিয়ে এরা গঠিত। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে, আমরা জানি এটা। 1939 সালে, মানে এটা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল, প্রথম তৈরি হয়েছিল অ্যাজ ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ হিসেবে। পরবর্তীকালে এটা সিআরপিএফ হিসেবে পরিণত হয় বা চেঞ্জ হয় অন এনাক্টমেন্ট অফ দি সিআরপিএফ অ্যাক্ট 1949-এ 28শে ডিসেম্বর সিআরপিএফ অ্যাক্ট পাসের মাধ্যমে এটা সিআরপিএফ হিসেবে পরিণতি পায়। মোটো হচ্ছে সার্ভিস অ্যান্ড লয়ালটি, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। বর্তমানে ডাইরেক্টর জেনারেল হিসেবে আছেন আনিশ দয়াল সিং আইপিএস। ইন্ডিয়ার লার্জেস্ট আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ এর মধ্যে প্রায় 247 ব্যাটালিয়ন এবং ভেরিয়াস আদার এস্টাবলিশমেন্ট সিআরপিএফ এর আন্ডারে পড়ে। বর্তমানে স্যাংশন স্ট্রেংথ প্রায় 3 লাখেরও বেশি, এবং এখানে সিআরপিএফ এর আন্ডারে 6টা মহিলা ব্যাটালিয়নও কিন্তু আছে। The government of India has targeted to open how many Pradhan Mantri Jan Aushadhi Kendra across the country by March 2027? তাহলে 2027 এর মার্চ মাস অবধি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ডিসাইড করা হয়েছে যে তারা 25,000 আর টোটাল জনঔষধি কেন্দ্রতে পৌঁছবে। এখনো অবধি যদি আমরা দেখি 30/6 মানে 30শে জুন 2024 অবধি ভারতবর্ষে প্রায় 12,616টা জনঔষধি কেন্দ্র বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে, কাজ করছে, যে এবং যে কেন্দ্রগুলোতে প্রায় 2047টা ড্রাগস, জেনেরিক ড্রাগ এবং 300টা সার্জিক্যাল আইটেম পাওয়া যায় ভীষণ কম রেটে। এবং আমরা রিসেন্টলি পড়েছি যে সবথেকে প্রথম
ভারতের বাইরে যেখানে জনঔষধি কেন্দ্র খোলা হলো সেটা হচ্ছে যে দেশ, সেটা হচ্ছে মরিশিয়াস। এইটাই টার্গেট যে এখন এই 12,616 2027 মানে আর 3 বছরের মধ্যে আরো প্রায় 12,000 মোড় করে প্রায় 25,000 জনঔষধি কেন্দ্র টার্গেট করা হচ্ছে। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা বা PMBJP স্কিমটা অ্যাকচুয়ালি জনঔষধি স্কিম নামে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ইউপিএ সরকার 2008-এ লঞ্চ করেছিল। পরবর্তীকালে 2015-তে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন ক্ষমতায়, 2014-এ আসেন, 2015-তে উনি এটাকে রিলঞ্চ করেন প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা হিসেবে। পরবর্তীকালে 2016 নভেম্বর মাসে এটা রিনেম করা হয় আবারও, এবং তখন এর নাম চেঞ্জ করে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনাতে চেঞ্জ করা হয়। এটা বেসিক্যালি একটা ক্যাম্পেইন launched by Department of Pharmaceuticals to provide quality medicines at affordable prices to the masses. PMBJP stores have been set up, সারা ভারতবর্ষে সেট আপ হয়েছে, যেখানে লেসার খুব কম দামে জেনারিক মেডিসিন পাওয়া যায়। ঠিক আছে, আমি এই জেনারিক মেডিসিনের কনসেপ্ট আগেও বলেছি, আর আজকে রিপিট করছি না। নেক্সট, when was ইন্টারন্যাশনাল টাইগার ডে সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল টাইগার ডে আমরা প্রত্যেক বছর 29শে জুলাই অবজার্ভ করি, and it is a very important question. এই দিনটা অবজার্ভ করা হয় টু হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ টাইগার কনজারভেশন অ্যাক্রস, এবং এই প্রজেক্ট টাইগার বা ইন্টারন্যাশনাল টাইগার ডে অবজারভেন্সের ফলে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে টাইগারের সংখ্যা কিন্তু বাড়ছে। এম হচ্ছে টু প্রমোট গ্লোবাল সিস্টেম ফর প্রোটেক্টিং দ্য ন্যাচারাল হ্যাবিটেটস অফ টাইগার, raising public awareness about the threat they face and supporting tiger conservation issues. প্রথমবার এটা অবজার্ভ করা হয় 2011-এর 29শে জুলাই। IUCN রেড লিস্টে যে থ্রেটেন স্পিসিস এর যে রেড লিস্ট আছে সেখানে টাইগারকে এন্ডেঞ্জার্ড হিসেবে ক্যাটাগরাইজ করা আছে। এখন অবধি ফিফথ সাইকেল যেটা অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন 2022 অনুযায়ী ভারতে এখনো অবধি টাইগারের সংখ্যা হচ্ছে 3167, যেটা পায় সারা বিশ্বের মধ্যে যা টাইগার পপুলেশন তার 70% ভারতে অবস্থিত। টাইগার রিজার্ভস অফ ইন্ডিয়া প্রথমবারের জন্য 1973-তে সেট আপ করা হয়েছিল আন্ডার প্রজেক্ট টাইগার, যেটা NTCA তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেট হয়, এবং ডিক্লারেশন রিসেন্টলি নিউ বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ যেটা মধ্যপ্রদেশে খোলা হয়েছে, তার ফলে বর্তমানে ভারতে, এটা একটু ঢেকে যাচ্ছে, তার ফলে বর্তমানে ভারতে টোটাল 54 টাইগার রিজার্ভস আছে। রিসেন্ট হচ্ছে মধ্যপ্রদেশের বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। India has acquired the rights to operate the terminal of which country's Mongla port? Just one liner হিসেবে মনে রেখো, বাংলাদেশ। রিসেন্টলি বাংলাদেশের একটি পোর্ট বন্দর মংলা পোর্টে অপারেট করার রাইট, রিসেন্টলি মংলা পোর্ট টার্মিনালে অপারেট করার রাইট বা ক্ষমতা কিন্তু ভারত পেয়েছে। Which state announced to set up a think tank of the lines of নীতি আয়োগ? নীতি আয়োগ যেমন ভারতের think tank, ঠিক একইভাবে কোন রাজ্য তাদের স্টেটে একটা এরকম থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে চলেছে? গুজরাট স্টেট ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, যার উদ্দেশ্য হচ্ছে টু প্রোভাইড স্ট্র্যাটেজিক পলিসি মেকিং ডাইরেকশনস, ফস্টার ইনোভেশন ইন গভর্নেন্স, ফ্যাসিলিটেট এভিডেন্স বেসড ডিসিশন মেকিং। Who has launched Asia's first green zinc brand Ecozone? তাহলে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেডের তরফ থেকে এশিয়ার মধ্যে প্রথম গ্রিন জিঙ্ক, যেটা অবভিয়াসলি ইকো ফ্রেন্ডলি ব্র্যান্ড লঞ্চ করা হলো, যার নাম হচ্ছে ইকোজোন। ভারতের লার্জেস্ট জিঙ্ক প্রডিউসার হিন্দুস্তান জিঙ্ক লিমিটেডের তরফ থেকে, এবং এটা বিশ্বের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ইন্টিগ্রেটেড জিঙ্ক প্রডিউসার। এটা ইকোজোন লঞ্চ করলো, এটা হচ্ছে লো কার্বন গ্রিন জিঙ্ক ব্র্যান্ড। ইকোজোনের ক্ষেত্রে কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে লেস দ্যান 1 ton per ton of zinc produced, which is 75% lower than the global average। মানে বেসিক্যালি গ্রিন তৈরি কার্বন ফুটপ্রিন্ট মানে হচ্ছে যখন কতটা কার্বন পরিবেশে বেরোচ্ছে, এটা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। তো বলা হচ্ছে যে প্রতি টন জিঙ্ক, যদি পার টন জিঙ্ক প্রোডাকশনের ক্ষেত্রে 1 টনেরও কম কার্বন কিন্তু
মানে 1 টনেরও কম কার্বন প্রতি টন জিঙ্ক প্রোডাকশনের ক্ষেত্রে তৈরি হবে, যেটা গ্লোবাল অ্যাভারেজের থেকে 75% কম। Which country has issued a postage stamp on Lord Sri Ram seated in Ram Temple? দেখে নি একটু এটা। লাওসের তরফ থেকে রিসেন্টলি একটা পোস্টেজ স্ট্যাম্প লঞ্চ করা হয়েছে, যেখানে অযোধ্যার রাম মন্দিরে যেরকম রামের মূর্তি আছে সেই প্রতিকৃতি এখানে দেখা যাচ্ছে। লাও পিডিআর বা লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক রিসেন্টলি একটা পোস্টেজ স্ট্যাম্প লঞ্চ করেছে, যেখানে অযোধ্যার রামলালাকে দেখা গেছেন, এবং বিকামিং দ্য ফার্স্ট নেশন গ্লোবালি টু ফিচার দিস রিভার ডেটি অন আ স্ট্যাম্প। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। লাওস সাউথ ইস্ট এশিয়ান একটি দেশ, ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে ভিয়েন্টিয়ানে, গভর্নমেন্ট হচ্ছে ইউনিটারি মার্কসিস্ট লেনিনিস্ট ওয়ান পার্টি সোশ্যালিস্ট রিপাবলিক, লেজিসলেচার হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি, প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি হচ্ছে খং লাউন সিসৌলিথ, প্রধানমন্ত্রী সোনেকসে স্টিফান ডন, এবং কারেন্সি হচ্ছে কিপ, কারেন্সিটা মনে রেখো। ঠিক আছে, লাওস নিয়ে আজকে প্রথমবার আমরা আলোচনা করলাম। Who has become the youngest para swimmer to successfully cross the English Channel? প্রথম প্যারা সুইমার যিনি সাকসেসফুলি ইংলিশ চ্যানেল ক্রস করলেন তিনি কে? জিয়া রাই। 16 বছরের জিয়া, বেসিক্যালি মুম্বাই থেকে বিলং করেন, এবং উনি কিন্তু বিশ্বের মধ্যে সব থেকে কম বয়সী এবং সব থেকে দ্রুততম প্যারা সুইমার হলেন, যিনি কিনা ইংলিশ চ্যানেল ক্রস করলেন। প্রায় উনি পুরো ইংলিশ চ্যানেল 17 ঘন্টা 25 মিনিটে ক্রস করেছেন, যেটা বেসিক্যালি একজন প্যারা সুইমার হিসেবে নতুন ওয়ার্ল্ড রেকর্ড উনি গঠন করলেন। ঠিক আছে, জিয়া রাই বেসিক্যালি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থেকে উনি ডিসঅর্ডারে উনি ভোগেন। ইন্ডিয়ান নেভি পার্সোনালের উনি কন্যা। জিয়া রাই অলসো হোল্ডস দি ওয়ার্ল্ড রেকর্ড ফর বিং দ্য ইয়ংগেস্ট and fastest swimmer to cross the POC Strait. POC প্রণালীও ক্রস করা ইয়ংগেস্ট এবং ফাস্টেস্ট সুইমার হয়েছেন উনি, ওয়ার্ল্ড রেকর্ড আছে ওনার, যেটা কিনা ভারত আর শ্রীলঙ্কাকে সেপারেট করে POC প্রণালী। উনি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছেন 2022-এ। ইংলিশ চ্যানেলের ক্ষেত্রে আমরা দেখি এটা একটা আটলান্টিক ওশানে একটা ব্রাঞ্চ, যেটা বেসিক্যালি সাউদার্ন ইংল্যান্ড আর নর্দার্ন ফ্রান্সকে কানেক্ট করে। প্রথম ভারতীয় সুইমার যিনি ইংলিশ চ্যানেল ক্রস করেছিলেন তিনি হচ্ছেন মিহির সেন, 1958-তে, আমরা জানি সবাই। প্রথম ভারতীয় মহিলা সুইমার হচ্ছে আরতি সাহা, যিনি ইংলিশ চ্যানেল ক্রস করেছিলেন। এই প্রশ্নটার রেসপেক্টে একটা কথাই বলবো, আজকাল যদি আমরা আশেপাশে একটু আধটু দেখি, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু অটিস্টিক বাচ্চা যারা সেভাবে আমাদের নর্মাল লাইফ যারা লিড করতে পারে না, তাদের ক্ষেত্রে দেখবো, মানে আমি আমার সার্ভিসেও অনেককে দেখেছি। আমি একটা কথাই বলবো যে দেখো, যখন কোনো বাচ্চার জন্ম হয়, অনেকেই বলে ছেলে হোক মেয়ে হোক, আমার মনে হয় এখন সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে যে সুস্থ বাচ্চা হোক। আর তারপরেও ভগবানের দেন, মানুষ তাকে যেমন ভাবে তৈরি করেছে, তবে হ্যাঁ প্রত্যেকের মধ্যে যদি কিছু কম থাকে তাহলে তার মধ্যে কিন্তু কোনো কিছু বেশিও থাকে। এবং জিয়া রাই আমার মনে হয়, আমার কোয়েশ্চেনটা পড়ার সময় এতটাই ভালো লাগছিল যে ইনি একজন উদাহরণ, যে ইন স্পাইট অফ সো মেনি প্রবলেমস, ছোটবেলা থেকে অনেক ছোট প্রবলেমস, হয়তো ঠিকভাবে উনি কথা বলতে পারেন না, হয়তো ঠিক কোনো অন্য কোনো সমস্যা থাকতে পারে, নিজের যে মনের কথাগুলো সেগুলো প্রকাশ করতে পারেন না, সাধারণ বাচ্চাদের মতো হয়তো স্কুলে যেতে পারে না, বাট স্টিল কোনো একটা মানে উনি কিন্তু থেমে থাকেননি, এবং এই অবস্থায় দাঁড়িয়েও কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করেছে। মানে ইট ইজ আ মানে শি হ্যাজ বিন নাও বিকামিং আ প্রাউড চাইল্ড ফর হার ফ্যামিলি। তো সকলকেই বলবো যে যাদের ক্ষেত্রে এরকম চাইল্ড আছে, আমি তাদেরকে দেখেছি তারা ভীষণ নেগেটিভ হয়ে যায়, ভীষণ মানে অ্যাজ ইফ লাইফ হ্যাজ এন্ডেড, এরকম না। নিজেদের বাচ্চাকে আপনারা এমন ভাবে প্রস্তুত করুন যাতে সে কোনো না কোনো ফিল্ডে, এমন হতে হবে না যে তাকে পড়াশোনাতেই ভালো হতে হবে, অসম্ভব দেখতে ভালো হতে হবে, সুন্দর হতে হবে, ভালো মানে সবে মানে রূপে গুণে মানে কি বলবো নিপুণা হলে কোনো দরকার নেই। যেমন আছে, হি ইজ ইয়োর চাইল্ড,
তাকে সেইভাবেই বড় করুন। আমার মনে হয় সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে, যেটা যদি আপনি ঠিকঠাক করে ফ্লারিশ করেন তাহলে সেটা বিকশিত হবেই। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। হু হ্যাজ বিকাম দি প্রেসিডেন্ট অফ ভেনিজুয়েলা? নিকোলাস মাদুরো। ইনি আগেও প্রেসিডেন্ট ছিলেন। ভেনিজুয়েলা সাউথ আমেরিকান কন্টিনেন্ট, ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি কারাকাস, গভর্নমেন্ট ফেডারেল প্রেসিডেন্সিয়াল রিপাবলিক আন্ডার আ সেন্ট্রালাইজ অথরিটেরিয়ান স্টেট, ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে লেজিসলেচার, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং কারেন্সি হচ্ছে বলিভার ডিজিটাল। সাউথ আমেরিকা, এখানে ঠিক উত্তরে, সাউথ আমেরিকার উত্তরে যে দেশ সেটা হচ্ছে ভেনিজুয়েলা। Which country will host the Men's Asia Cup 2025? 2025 এ মেন্স এশিয়া কাপ হোস্ট করতে চলেছে ভারতবর্ষ। মেন্স এশিয়া কাপ টি20 ফরম্যাটে ভারতবর্ষ হোস্ট করতে চলেছে। এটা আইসিসি, এটা 10ম মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হবে। সরি, ভুল বললাম। এটা যদি আমরা দেখি তাহলে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ যেটা 10তম এডিশন, সেটাও কিন্তু ভারত আর শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক একইভাবে টি20 ফরম্যাটে এশিয়া কাপও ভারতই হোস্ট করতে চলেছে। টি20 ওয়ার্ল্ড কাপের টি20 ফরম্যাটে আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ 2026-এ হবে এবং 2025-এ এশিয়া কাপ হচ্ছে, দুটোই ভারত হোস্ট করতে চলেছে। ঠিক আছে, ইন্ডিয়া ইজ দ্য কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন টি20 ফরম্যাট। ঠিক আছে, এশিয়া কাপেরও দুটো ফরম্যাট হয়, একটা টি20 এবং একটা ওডিআই, বা ওডিআই বলতে মানে যেটা 50 ফরম্যাটে হয়। 2027-এ মেন্স এশিয়া কাপ বাংলাদেশে হতে চলেছে, কিন্তু সেটা কিন্তু টি20 না, ওয়ান ডে ইন্টারন্যাশনাল, মানে 50 ওভার ফরম্যাটে হবে। এশিয়া কাপ অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ফরম্যাট ওডিআই এবং টি20 দুটো ফরম্যাটে দেখতে পাচ্ছি আমরা। প্রথমবার 1984-তে এটা হয়েছিল। লাস্ট এডিশন 2023-এ হয়েছে, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে। কারেন্ট চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়া। 2023-এ যে এডিশনটা হয়েছে সেখানে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে 2023-এ চ্যাম্পিয়ন হয়েছিল। সব থেকে বেশি সাকসেসফুল এক্ষেত্রেও ইন্ডিয়া। ওমেন্স টি20 এশিয়া কাপের ক্ষেত্রে আমরা দেখেছি ইন্ডিয়া হচ্ছে সব থেকে বেশি সাকসেসফুল, 7বার টাইটেল জিতেছে। মেন্স এর ক্ষেত্রে 8বার টাইটেল। আমার মনে হয় ওমেন্সটাও যদি এবারে জিতে যেত, জাস্ট একটুর জন্য শ্রীলঙ্কা থেকে হেরিয়ে গেছে, তাহলে মেয়েরাও কিন্তু 8টা টাইটেলই জিততো। এই টাইটেল মোস্ট রানস হচ্ছে সানাত জয়সূরিয়া শ্রীলঙ্কার এবং মোস্ট উইকেট হচ্ছে লসিত মালিঙ্গা শ্রীলঙ্কার। When was World Day Against Human Trafficking 2024 celebrated? 30শে জুলাই এই দিনটা অবজার্ভ করা হয় টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দি সিচুয়েশন অফ হিউম্যান ট্রাফিকিং ভিকটিমস, টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট দেয়ার রাইটস। প্রথমত এই দিনটার অবজারভেন্সে দুটো জিনিস আছে। প্রথম হচ্ছে হিউম্যান ট্রাফিকিং বন্ধ করতে হবে, আর সেকেন্ড হচ্ছে হিউম্যান ট্রাফিকিং হওয়ার পরে যে বাচ্চারা, মেয়েরা বা পুরুষেরা উদ্ধার হচ্ছে তাদেরকে, মানে যারা বেসিক্যালি ভিকটিমস, তাদেরকে সোশ্যাল স্ট্রাকচারে ফিরিয়ে আনা ইজ ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, তাদের, কারণ সোশ্যাল স্ট্রাকচারে যখন ফিরে আসে প্রথম যে সমস্যা হয় তার বাড়ির লোক তাকে নিতে চায় না, আর সেকেন্ড সমস্যা হয় বাড়ির লোক না নেওয়ার পিছনেও কারণ এটাই যে বাড়ির লোক যদি নিয়ে নেয় তাহলে আশেপাশের লোক তাদেরকে টিকতে দেবে না পাড়ায়। তো আমার মনে হয় যতটা দরকার হিউম্যান ট্রাফিকিং কে বন্ধ করা, ঠিক ততটাই দরকার হিউম্যান ট্রাফিকিং ভিকটিমসরা যখন সমাজে ফিরে আসছে তাদেরকে একইভাবে অন্য মানুষের মতো দেখা। দেখো আমরা আজকে 2024-এ দাঁড়িয়ে আছি, উই আর দ্য মডার্নাইজ মানে জাতি, কিন্তু আজও কিছু কিছু ক্ষেত্রে ঠিক একইভাবে আমি আগের কোয়েশ্চেনটা যেটা বললাম যে অটিস্টিক বাচ্চা হলেই তাকে আমরা মানে মানে কি বলবো অভিশাপের মতো দেখি। ঠিক একইভাবে এই ধরনের ঘটনা হতেই পারে কারোর সাথে, সে যখন তাকে কষ্ট করে পুলিশ বা মানে উদ্ধার করে আনা হচ্ছে এনজিও বা কারোর মাধ্যমে, তাকে অ্যাকসেপ্ট করা হয় না সমাজে। এই দুটো ক্ষেত্রেই আমার মনে হয় আমাদের সমাজ এতটাই পিছিয়ে আছে। ঠিক একই মানে একই রকম ভাবে কোনো মহিলা ডিভোর্স হলে মনে করা হয় সে মহিলার দোষ, কোনো মানে এই সমস্ত, মানে যখন একটা কোনো ঘটনা ঘটে ব্যাক টু সোশ্যাল লাইফ, নর্মাল লাইফে ফিরতে চাইছে, তখন তাকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার ফলে তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করে না, যার ফলে আলটিমেটলি মেয়েটা বা যে হোক, যে বাচ্চাটা হোক বা কোনো পুরুষ হোক, সে ডিপ্রেশনে ভোগে। এটা প্রথমবার 2024-এ অবজার্ভড হয়েছে, 2014-এ অবজার্ভড হয়েছিল, এবং এই বছর থিম হচ্ছে লিভ নো চাইল্ড বিহাইন্ড এট দি ফাইট এগেইনস্ট হিউম্যান ট্রাফিকিং।
Where was the country's first submerged museum inaugurated? কান্ট্রির বা ভারতের প্রথম সাবমার্জ মানে জলের তলার মিউজিয়াম ইনগ্রেট করা হলো দিল্লিতে। ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম ইনগ্রেট করা হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা দিল্লিতে অবস্থিত, হুমায়ুন টম্ব, সেখানে বাই ইউনিয়ন কালচারাল ট্যুরিজম মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত। The museum is inspired by traditional water tanks or baulis and features more than 500 artifacts. এই ধরনের আর্টিফ্যাক্টস কিন্তু আমরা এখানে দেখতে পাবো ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মিউজিয়ামে। How many Indian places have been included in the list of world greatest places of 2024 by Time magazine? Time magazine এ বিশ্বের সবথেকে ভালো প্লেসেস এর যে লিস্ট, সেখানে ভারত থেকে টোটাল 3টে প্লেসকে অ্যাড করা হয়েছে। সেই 3টে প্লেস হচ্ছে দ্য মিউজিয়াম অফ সলিউশনস ইন মুম্বাই, এটা একটা ইউনিক চিলড্রেন মিউজিয়াম known for its theme based exhibits and immersive learning experience. সেকেন্ডটা হচ্ছে মানাম চকলেট। মানাম চকলেট যেটা কিনা হায়দ্রাবাদে তৈরি হয়, এই মানাম চকলেটের যে কারখানা আছে সেটা established by Chaitanya Mupalla. এটা it brings Indian craft chocolates to the global stage. এটা বানজারা হিলস হায়দ্রাবাদে অবস্থিত এবং the factory features diverse range of chocolate products. এবং থার্ড হচ্ছে নার, হিমাচল প্রদেশের নার। এটা একটা বেসিক্যালি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, এটা শেফ প্রতীক সাধু চালায়, লোকেটেড ইন আমায়া বোটিক হোটেল ইন এইচপি। এই 3টে টাইম ম্যাগাজিনের যে ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস 2024, তার মধ্যে ভারতবর্ষ থেকে 3টে এন্ট্রি, এই 3টে। ঠিক আছে, এবার তোমাদের জন্য প্রশ্ন, হোয়াট হ্যাজ দি নেম অফ দি দরবার হল অফ রাষ্ট্রপতি ভবন বিন চেঞ্জ টু? রাষ্ট্রপতি ভবনের দরবার হলের নাম চেঞ্জ করে কি রাখা হয়েছে? এই প্রশ্নটার উত্তর কমেন্ট সেকশনে তোমরা দিও। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আমাদের অ্যাপে যে ব্যাচ চলছে, দ্যাট ইজ সংকল্প ব্যাচ, দিস ইজ দ্য ফি ফর 1 ইয়ার। এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ডেডিকেটেডলি প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা করে দেখবে, একদম সাবজেক্ট ডিটেলে পড়ানো আছে, লাইভ বিওডি ক্লাসেস সব আছে, প্র্যাকটিস ক্লাসেস আছে, সব আছে। এবার হচ্ছে কামিং ব্যাক টু ইউটিউব, সোম থেকে শনি প্রত্যেক দিন সন্ধ্যে 7টাতে মিসলেনিয়াসের জিএস এর জন্য সমিত প্র্যাকটিস করাচ্ছে, রাত 11টায় সৈকত স্যার প্র্যাকটিস করাচ্ছে। ইউ নো, আগামীকাল ছুটি। এছাড়া WBCS 2023 এর সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিস আমরা করছি, আজকে শুরু হয়েছে, আগামীকাল চলবে, আগামী সপ্তাহটা চলবে। এছাড়া প্রিএসসি ক্লার্কশিপ আর WBCS প্রিলি 2024 এর জন্য প্র্যাকটিস ক্লাস আমরা ইউটিউবে আনবো খুব শিগগিরই। তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। হ্যাঁ, আর মিসলেনিয়াস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য পুরো সলভ করে সেপারেট প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টের ডেসক্রিপশন ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। কোর্সের লিংক মানে আমাদের সংকল্প ব্যাচের কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। বাকি যা যা আছে প্লিজ সি দ্য ডেসক্রিপশন অফ দিস ভিডিও, সমস্ত কিছু ডেডিকেটেডলি পেয়ে যাবে। থ্যাংক ইউ টু এভরিওয়ান, ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল সকাল, বাই।